আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মাঝে চলে আসলাম আমি নটরাজ এন পলাশ। কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে আপনাদের মাঝে আজকের যে দুজন অতিথি আমি হাজির করেছি, বাংলাদেশের মধ্যে দুইজন কিংবদন্তি দুই ব্যক্তি এবং দুই রাজ্যের দুই কিংবদন্তি। একজন জনাব ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার, আর একজন বাংলাদেশ চলচ্চিত্র প্রধান সহকারী পরিচালক ও অভিনেতা মোস্তাফিজুর রহমান মন্টু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো তো? আমাদের অনুষ্ঠান কেমন বাংলাদেশ চাই। আপনি ক্যান্সার বিশেষজ্ঞ, ক্যান্সার গবেষক। এশিয়া উপমহাদেশের ভিতরে আমি যতদূর জানি যে এশিয়া উপমহাদেশের ভিতরে প্রায় আপনার 8 থেকে 8,500 রুগী ভালো হয়েছে। আদৌ কথাটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, বা এর ভিতরে কোনো বানোয়াট আছে কিনা এ সম্পর্কে একটু প্লিজ বলুন। ধন্যবাদ আপনাকে, বিশেষ করে নটরাজ ভাই। সারা বাংলাদেশ এবং সারা ওয়ার্ল্ডে আপনাকে নটরাজ হিসেবে চিনে, যিনি অভিনেতা জগতে আছেন এবং কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, গবেষক হিসাবে আমাদের কাছে পরিচিত। এবং আজকের অনেক সুন্দর উপস্থাপনায় আপনাকে পেয়ে আমরা ধন্য। বিশেষ করে আপনাকে ধন্যবাদ, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। আর বিশেষ করে আমার সাথে যিনি আছেন, চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র মোস্তাফিজুর রহমান মিন্টু ভাই, যিনি প্রধান সহকারী পরিচালক, পাশাপাশি অভিনেতা বাংলাদেশ চলচ্চিত্রের। আমরা সবাই যাকে অনেক স্নেহ করি, অনেক শ্রদ্ধা করি, সম্মান করি, ওনার অভিনয় দেখি। ওনাকেও ধন্যবাদ, ওনার মহামূল্যবান সময় আপনারা স্টুডিওতে দেওয়ার কারণে। তো বিশেষ করে আপনি যে প্রশ্নটা করেছেন, ক্যান্সার, মূলত আমার ফেসবুক, ইউটিউব, গুগল, টিকটক, ইনস্টাগ্রামে প্রায় 5,500 ঊর্ধ্বে ক্যান্সার রোগীর সাক্ষাৎকার আছে, যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন এবং এরা উল্লেখযোগ্য মানুষ। যেমন আপনার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হেলাল সাহেব, তারপরে হলো বুলা মাস্টার অ্যাসোসিয়েশনের সভাপতি আলম সাহেব, তারপরে হলো যে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক সাহেবের প্রধান গানম্যান মোস্তাফিজুর রহমানের ভাই। এরা ফ্যামিলিতে 10 জন MBBS ডাক্তার আছে। সাবেক প্রধানমন্ত্রী PS বদরুদ্দোজানের, এরকম উল্লেখযোগ্য যারা, তাদের নাম, ঠিকানা, অ্যাড্রেস সহ সাক্ষাৎকার আছে। আর এছাড়া যদি আপনি বলেন যে আপাম জনসাধারণের মধ্যে আমরা প্রায় 50,000-এর ঊর্ধ্বে ক্যান্সার রোগী সুস্থ আছে। তো যে বিষয়টা হলো সারা বিশ্বে 50,000, যেখানে সারা বিশ্বে ক্যান্সার হলে আনসার নেই, এবং কোনো ডাক্তার যত বিশেষজ্ঞ হোক যে তার 50টা ক্যান্সার রোগী সুস্থ হয়েছে এমন দাবিদার পৃথিবীতে কেউ নেই। সেইখানে আল্লাহর অশেষ রহমতে আমার বাংলাদেশের এমন কোনো থানা বা ইউনিয়ন নাই আপনাদের বাংলাদেশে। আর যদি 5 বছর ডাক্তারি করি, তা 68,000 গ্রামের কেউ কোনো গ্রাম বাকি থাকবে না, তাই মনে হচ্ছে আমার। আমার রোগী থাকবে না। তো ক্যান্সার ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতের, যেটা হলো সারা ওয়ার্ল্ডের ডাক্তার বলতেছেন ক্যান্সার হলে আনসার নেই। আমি বলে থাকি ক্যান্সার হলে আনসার নেই, সেই কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার স্টুডিওতে পেয়ে। আমি আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো আমি কল্পনাও করতে পারতেছি না যে আপনার মতো এমন একজন দামি মানুষ আমি পেয়েছি। আমি বড় ভাগ্যবান। না, আমি আপনাদের খুব নগণ্য মানুষ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন প্রায় 50,000-এর অধিক রোগী এখনো সুস্থ রয়েছেন এই বাংলার জমিনে ডাক্তার SM সরোয়ার সাহেবের চিকিৎসায়। আপনারা ক্যান্সারের রোগী যদি আপনাদের আশেপাশে কোথাও থেকে থাকেন, আমাদের এই অনুষ্ঠানের নিচে যে একটা নাম্বার যাবে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। যত রকমেরই ক্যান্সার রোগী হোক না কেন, আপনাদের জন্য আমাদের ডাক্তার সাহেব হাজির আছেন। জি, ইনশাআল্লাহ। ধন্যবাদ। মিন্টুবার কাছে আমি জানতে চাইব, বর্তমান যে প্রেক্ষাপট, এই বর্তমান প্রেক্ষাপটের সাথে আমার অনুষ্ঠানের সাথে কিন্তু একটা ভালো সামঞ্জস্য রয়েছেন। যেমন কেমন বাংলাদেশ চাই, তাহলে আপনার বেলায় হবে কেমন চলচ্চিত্র চাই, জাস্ট তদরূপ।
কেমন বাংলাদেশ চায়ের মধ্যে আসলে আপনার চলচ্চিত্রের বর্তমান অবস্থানটা কি? ধন্যবাদ। আমার পাশে আছে ক্যান্সার বিশেষজ্ঞ সরওয়ার ভাই। ওনার সাথে আরো দু একটা টক শোতে আমি ছিলাম, তো আচ্ছা আজকে আচ্ছা। পরিচয় হলো। তো আপনার এই অনুষ্ঠানটা কেমন বাংলাদেশ চাই? অবশ্যই ভালো বাংলাদেশ চাই। চলচ্চিত্র আমরা ভালো চাই, কারণ আমরা পিছনের দিকে যদি তাকাই 80-র দশক 90-র দশকে, তখন সারা বাংলাদেশের প্রায় হল ছিল 1400-র মতো। আচ্ছা আচ্ছা। তখন একটা কম্পিটিশন ছিল, যেমন শাহবানা আলমগীর, ফারুক, ববিতা, রাজ্জাক, কবরী, সোহেল রানা আছে, তারপরে রুবেল ভাই আছে, আমিন খান আছে। না, তো আমি আমি ওইটা আমি আপনাকে একটু থামিয়ে দিচ্ছি এ কারণে, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি হুম, যে বর্তমান প্রেক্ষাপটে যে সিনেমার কোনো মানে সিনেমাই মানুষ দেখতেছে না কেন? এই কারণে আমি ওই হ্যাঁ ওই হ্যাঁ। দিকটা থেকে আসতেছি। তখন 1400 হল ছিল। আমার বাড়ি বিক্রমপুর, সিরাজদিগান থানা, মুন্সিগঞ্জ জেলা, চিত্রকূট ইউনিয়ন। আমি যখন খাসুল স্কুল ক্লাস 10-এর ছাত্র, তখন 87 সাল, তখন আমাদের নবাবগঞ্জে আগলা প্রীতি হল ছিল, তারপর বৈশাখী হল ছিল, হলো বারৈখালী শ্রীনগরে, তারপরে কলাকব্বা হল ছিল, ওখানেও 4-5টা হল ছিল গ্রাম দেশে। তখন আমরা ওই 12টা থেকে শো চালু হতো। ওই সময় আমরা গ্রাম দেশে ব্ল্যাকে টিকিট কাটতে হতো। 12 টাকা ডিসি ছিল, 10 টাকা ছিল রিয়াল স্টোর। প্রচুর পরিমাণে স্কুল ফাঁকিতে আমরা ছবি দেখতাম, এবং ওইসব ছবিগুলো আমরা সপরিবার দেখার মতো গল্পের একটা ছিল। যেমন ময়নামতি, আবার তোরা মানুষ, ওরা 11 জন, সব ছবি হিট। এখন 2000 সালে আসে আমরা দেখলাম হল মাত্র 100-র মতো, 1300 হলে নাই। কিন্তু এটার কারণটা জানতে চাচ্ছি আসলে। আসলে এটার কারণটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড মোবাইল বেরিয়েছে। আমরা আগে দেখতাম ওই হলের পরও মাসে একটা ছবি দিত শুক্রবার দিন। আমরা সবাই চেয়ার নিয়ে বসেতাম। ওই এলাকায় তখন কারেন্ট ছিল না, বিক্রমপুর এলাকায়। তখন ব্যাটারি 12 ভোল্টের ব্যাটারি দিয়ে আমরা দেখতাম সব, মানে একটা উৎসব মুখর পরিবেশ বাড়িতে। এখন হইলো কি, একটা ঘরে প্রতি রুমে টিভি আছে। মোবাইলে আপনি কোন চ্যানেল চান, টিভিতে মনে করেন 70-80টা চ্যানেল আছে, 8টা-10টা ছবি চলতেছে। এখন কেউ মনে করেন ওই একটা মধুমিতা হলের মতো 250-300 টাকার টিকিট, সিনেপ্লেক্স গুলি 600-700 টাকার টিকিট, এই যাইয়া মনে করেন আপনি টাকা দিয়ে খরচ করে, তারপরে হলের অবস্থা তেমন ভালো না, সারপোকার কামড় খাইতে হয়, গল্প ভালো না, ওরকম গল্প পাচ্ছে না মানুষ। মানে ফ্যামিলি নিয়ে ছবির মতো দেখার মতো গল্প নাই। আপনি দেখছেন, আমি আমি দেখছি আমার ওয়াইফ নিয়ে আমি একটা ছবি দেখতে গেছিলাম, এমন কিছু ড্যান্স হয়েছে, যেমন মুনমুন আর ময়ূরী যখন আসলো, এদের কিছু অশ্লীল ছবির কারণে দর্শক মুখ ফিরায় নিছে। না না, এখানে আমি একটু কথা বলবো। মুনমুন ময়ূরীকে যেমন আপনি সরাসরি অপবাদ দিলেন, এখানে আমার আপত্তি। মুনমুন ময়ূরী, ওদের কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই, ওরা অশ্লীল নৃত্য করবে, এই ওদেরকে করানো হয়েছে, এটা আপনি বলেন না কেন? হ্যাঁ, এটা অবশ্যই বলবো, না, এটা হলে কারণ মুনমুন ময়ূরী অপরাধী নয়? হ্যাঁ, না, সাবানের দিয়ে কিন্তু করানো পারে নাই, কারণ উনি বলছে আমি এই ধরনের ছবি করবো। সাবানা তো করে নাই। হ্যাঁ, না না, সাবানা তো কবুরি করে নাই, সাবানারা তো মেইন আলমগীরের দিয়ে ক্যারেক্টার গুলি করাতে করছে। পারেন নাই। যাই হোক, হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা হ্যাঁ, কাউকে ইন্ডিকেট করবো না, না ধন্যবাদ। না, আমি আমার কথা যেহেতু আপনি জানতে না না চাচ্ছেন, না, আমি এভাবে ওনারাও করছে, পরিচালকরাও করাইছে, হ্যাঁ, উভয়ই না, ছিল। তবে এখনো নোংরা ছবি হচ্ছে, হ্যাঁ যেমন হ্যাঁ। ফেসবুক, ইউটিউব, গুগল, টিকটক, ইনস্টাগ্রামে নোংরা ছবি হচ্ছে। কিন্তু হ্যাঁ। আগে যে বিষয়টা ছিল, মাসে একটা ছবি ছিল, আমরা আকর্ষণ ছিলাম টেলিভিশনের প্রতি। এখন মোবাইলের এখন মধ্যে, হয় মোবাইলের সেকেন্ডে পাওয়া যাচ্ছে, এইটার তার কারণে চাহিদা হলো অনুযায়ী ছবি, পাচ্ছে। হল সেই কমে জন্য আসছে। মূলত আর হলমুখী এখন নাই। হ্যাঁ, এখন ধন্যবাদ আপনাকে মন্টু ভাই। বিষয়টা হলো, আমি সিনেমার প্রতি মানুষ আকৃষ্ট তর্কের আছে। ব্যাপারটা বিষয় না, আচ্ছা, বিষয়টা আচ্ছা। হলো আমি কেমন বাংলাদেশ চাই। না, আমি অবশ্যই সেই ভালো কেমন চাই। বাংলাদেশ চাইতে হ্যাঁ, যে বিষয়টা উত্থাপন করব, আমরা কাউকে ইন্ডিকেট করব না, যা হয়ে গেছে তা কয়ে কি লাভ, হ্যাঁ, যেন না, সামনে না হয়। না, ধন্যবাদ সেটাই, আপনাকে। হ্যাঁ, আমি সর্বশেষে আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হলো যে আপনি যে ক্যান্সার রোগীদেরকে যে আপনি এই চিকিৎসা করে সুস্থ করে দেন, তাহলে একটা ক্যান্সার রোগীকে সুস্থ করতে আপনার কতদিন সময় লাগে? ক্যান্সার চিকিৎসা মূলত আল্লাহ রসের সহমতে নিয়মিত যে 4 মাস ওষুধ খাওয়ার সময় পায়, তাহলে সম্পূর্ণরূপে রিপোর্ট ভালো আসে, এবং নিয়মিত 1 বছর সেবন করলে আজীবন ভালো থাকে। এটা আপনার মানে মূল, যাই হোক কিছু হোক, 1 বছর পরিপূর্ণ তার চিকিৎসা নিতে হবে, চিকিৎসা নিতে হবে। তাহলে সে কোনো চিরতরে। ক্ষেত্রে পুরান রোগী যারা একেবারে জটিল,
তাদের 2 বছর 3 বছরে নিতে হয়, কিন্তু 1 বছরের মধ্যে 80% রোগীরাই যে 4 মাসে কিউর হয়, 1 বছর চালাইলে আজীবন ভালো থাকে। আচ্ছা আচ্ছা, যাই হোক অনেক অনেক ধন্যবাদ। আমি মন্টুবের কাছে আরেকটা বিষয় জানতে চাইবো। আজকে আমি যে বিষয়টা উপস্থাপক সাহেবের জি কাছে জি বলবো যে কেমন বাংলাদেশ চায়ের জি মধ্যে আমরা অবশ্যই একটা অবাধ সুস্থ সুন্দর পরিবেশ চাই, শান্তিপূর্ণ একটা দেশ চাই। এই দেশটা বর্তমানে যে অবস্থায় চলছে, আমরা দেখতে পাই দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত আমরা একের পর এক সরকার চেঞ্জ করছি, একের পর এক আন্দোলন করছি, একটাই মাত্র কারণ যে আমরা একটু শান্তি চাই। রাইট। আমাদের মা বোনরা যাতে শান্তিমতো রাস্তায় চলাফেরা করতে পারে, আমরা যাতে শান্তিমতো ব্যবসা বাণিজ্য করতে পারি, আমাদের সন্তানরা যাতে সুন্দর মতো লেখাপড়া করতে পারে, এটাই আমাদের চাহিদা ছিল। কিন্তু দেখা যাচ্ছে দেশ স্বাধীন হওয়ার পর হতে মারামারি কাটাকাটি হানাহানি চুরি ডাকাতি রাহাজারি খুন কারেপি নারী নির্যাতন নারী হত্যা দিন তো দিন বেড়েই চলেছে। এমনকি আপনি দেখেছেন এবার ঈদের পরেও 3টা ঘটনা একসাথে একই দিনে। আমি এই মিরপুরে একটা মেয়েকে রামিসাকে আপনার যে দর্শন করে আবার তাকে এটি কত বড় হত্যা করলো। জঘন্যতম কাজ। আবার ওই দিনেই আরেকটা ছেলেকে রামপুরা বলা দিয়ে কাজ করে তাকে আবার হত্যা করলো। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই রামিসার এখানে গেছেন, কিন্তু রামপুরার এখানে যান নাই। এই যে আমাদের অসচেতনতা, আমরা যদি একজন সরকার, সবচেয়ে বড় হলো যে বাংলাদেশে 5,000 খুন হলে 5টা খুনের বিচার হয় না। উনি ক্ষমতায় আসছেন, ক্ষমতা আসার সাথে যে 4-5টা খুন হয়েছে এগুলো ইচ্ছা করলে একদিনের তদন্ত দরকার, আর একদিনে ফাঁসির কাজটা ঝুলানি দরকার। এটা একদিন সময় পাইলে যথেষ্ট। সেইখানে যদি মনে ডাইরেক্ট প্রধানমন্ত্রী যদি ক্ষেত্রে রামপুরায় যায় যে কে এই বলে দেয়া কাজ করে কোন করছে, এটা একদিনের ভিতরে উনি বার করতে পারবে। রাইট। আর একদিনের ভিতরে রাইসার কে বলা দিয়ে দর্শন করে হত্যা করছে একদিনে বার করা সম্ভব। আচ্ছা, পরিবেশ থেকে আমরা সব জেনে ফেলছি অলরেডি কে মারছে কে কি হয়েছে, তারপরে কিন্তু এটা বিচার হচ্ছে না। তো একদিকে গেলেন একই দিনে যে এখানে 2টা খুন, একই দিনে 2টা একই কাজ, একটাতে মাননীয় প্রধানমন্ত্রী গেলেন, আরেকটাতে কেন গেলেন না? এই বৈষম্যগুলো যদি দূর করা যায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর কানে যদি সেই সব বিষয়গুলো দেওয়া যায়, তাহলে হয়তো দেশটাতে শান্তি প্রতিষ্ঠা হইতে পারে। আপনি যত কিছুই বলেন, গাছের যেমন গুড়া যদি ভালো না হয় গাছ ভালো হয় না, তেমনি একটা দেশের প্রধানমন্ত্রী যদি ভালো না হয় তাহলে দেশটা ভালো হয়। যেমন মাহাথির মোহাম্মদ যখন মালয়েশিয়া ক্ষমতায় বসছিল তখন কিন্তু বাংলাদেশ থেকে গরিব ছিল। হ্যাঁ। মাহাথির মোহাম্মদ ক্ষমতায় বসে উনি বললেন যে যারা আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ তাদেরকে বাদশাহী জিন্দেগি দান করেন, কোনো রাষ্ট্রের কাছে তন্ত্রমন্ত্রের কাছে সাহায্য চাওয়ার দরকার নেই, তারা শুধু তাদের কাছে চাইলে তাদের গুলামি জিন্দেগি আল্লাহ দান করেন। এরপরে মাহাথির মোহাম্মদরে বলা হয়েছিল সারা ওয়ার্ল্ডে যে তারা কোনো ঋণ দেওয়া হবে না, দেখি সে কীভাবে একা একা রাষ্ট্র চালায়। অথচ মাহাথির মোহাম্মদের আমলেই মালয়েশিয়া ওয়ার্ল্ডের 14 নম্বর কান্ট্রি হয়ে গেল। রাইট।